শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি। লিখনিতে আয়াত বিনতে নূর। পর্ব সংখ্যা 20। ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে নিচে নামলো। দেখলো ফারিস রান্না করছে। চোখ থেমে গেল। ফারিসের হাতে রান্নার তালে যেন নিখুঁত সাদৃশ্য। সে দেখে নিশিতার চোখ উজ্জ্বল হয়ে গেল। আস্তে আস্তে ফারিসের দিকে এগোলো এবং প্রশ্ন করলো, আপনি রান্নাও করতে পারেন? ফারিস একটু মুচকি হেসে বলল, যখন বিদেশে ছিলাম তখন করতাম, রোজ অনেকদিন করি না, আজকে একটু ট্রাই করছি। নিশিতা মুগ্ধ হয়ে হেসে বলল, আপনাকে কখনো আগে রান্না করতে দেখিনি, আজ প্রথম দেখলাম। ফারিস আবারও হেসে তার মুখের কোণে একটু উঁচু করল। নিশিতা চুপচাপ ক্যাবিনেটের উপর উঠে বসে ফারিসের রান্না দেখল। কিছুক্ষণের জন্য সময় থেমে গেল। শুধু ফারিসের মনোযোগ, হাতের কাজ এবং রান্নার গন্ধের সাথে মিলেমিশে নিশিতার মনের আনন্দ। কিছুক্ষণ পর ফারিস নিশিতার সামনে প্লেটে খিচুড়ি এবং কালাভুনা গরুর মাংস সাজ্জিত করে ধরল। বলল, খেয়ে দেখ কেমন হয়েছে। নিশিতা মুখে হালকা হাসি ফুটিয়ে খেতে শুরু করলো। ফারিস খেলাধুলার মতো ভঙ্গিতে বলল, ওহো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর গরুর মাংস খিচুড়ির সাথে মিশিয়ে নিশিতার মুখে দিল। নিশিতা একটু খেয়ে বলল, খুব সুন্দর হয়েছে ফারিস বলতে না শেষ হতে ফারিস বলল, বলেছিলাম না ভাই ডাকবি না। নিশিতা থেমে গেল। চোখে হালকা লাজ, মুখে ছোট্ট হাসি। আর কিছু বলল না, শুধু খেতে থাকলো। শেষেমেশে তারা দুজন মিলে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। নিশিতার মুখে সন্তুষ্টি আর ফারিসের চোখে মৃদু হাসি। রাতের রান্নার গন্ধ, রাতের শান্তি। বাতাসে রান্নার গন্ধ, রাতের শান্তি আর ছোট ছোট হাসি, সব মিলিয়ে যেন রাতটা আরো মধুর হয়ে উঠল। খাবার পর ফারিস নিশিতাকে রুমে নিয়ে গেল, ওষুধ খাইয়ে দিল। নিশিতা কিছুক্ষণ একা বসে রুমে শান্তি অনুভব করলো। কোনো শব্দ নেই, শুধু ঘরের হালকা বাতাস আর দূরে দূরে রাতের নিস্তব্ধতা। ফারিস ধীরে ধীরে তার ল্যাপটপ বের করলো এবং অফিসের কাজ শুরু করলো। নিশিতা জানালার দিকে চোখ রাখলো। বাইরে রাতের হাওয়া বইছে, গাছের পাতা নরমভাবে দুলছে। শীতল বাতাসে আকাশের নরম আলো প্রতিফলিত হচ্ছে। মনের ভেতর এক অজানা শান্তি, এক তৃপ্তির অনুভূতি ঢুকছে। ধীরে ধীরে নিশিতা গুটি গুটি পায়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি বিশাল, রাতের আলো আর বাতাসের মধ্যে এক নীরবতা। নিশিতা দাঁড়িয়ে বাতাসের ছোঁয়া অনুভব করার চেষ্টা করলো। হাওয়ায় তার চুল নরমভাবে দুলছে। বাতাসে হালকা গন্ধে যেন মনটা আরো প্রশান্তি খুঁজে পাচ্ছে। নিজের ভেতরে এক অদ্ভুত আনন্দ, এক ছোট্ট স্বপ্নময় অনুভূতি। হঠাৎ পেছন থেকে ফারিসের হাত নিশিতাকে জড়িয়ে ধরল। নিশিতা চমকে চোখ খুলল। ফারিস তার গলায় মুখ গুজে বলল, কি করছিস এখানে? নিশিতা শান্ত কণ্ঠে হেসে বলল, একা একা ভালো লাগছিল না, তাই এখানে চলে আসলাম। এই বাড়িটা খুব সুন্দর জানেন, মনে হয় আমার পছন্দ মতোই বানানো হয়েছে। আমি যা পছন্দ করি ঠিক তাই এখানে আছে। কি অদ্ভুত না? ফারিস হেসে হালকা গলায় বলল, তুই এত সুন্দর ভাবছিস নিশি, আর এই জায়গাটা তো শুধু তোর জন্যই। নিশিতা ফারিসের কণ্ঠে কোমলতা খুঁজে পেল। তার ভেতরে আনন্দ আর শান্তি আরো গভীর হয়ে উঠল। নিশিতার কথায় ফারিস আর গলায় ধীরে ধীরে মুখ গুজে দিল। ছোট ছোট কয়েকটা কোমল চুমু এঁকে দিয়ে বলল, বাড়িটা তোর নিশি, আর তোর জন্যই বানানো। আজকে তোকে সব খুলে বলবো, কিছু লুকিয়ে রাখবো না। নিশিতার চোখ বড় করে তাকালো। হৃদয়ের ভেতরে আনন্দের ঢেউ বয়ে গেল। কণ্ঠে ক্যাচক্যাচের স্বর শুনল, কি? আমার বাড়ি মানে? আমাকে সব বলুন প্লিজ। ফারিস মুচকি হেসে বলল, সব বলবো নিশি, সব, কোনো কিছুই আড়ালে থাকবে না। নিশিতার চোখে আনন্দ আর উচ্ছ্বাসের মিশ্রণ ফুটে উঠল। তার মন দ্রুত গতিতে ভেতরে ভেতরে নাচছে। 7 বছর আগে যা হয়েছিল, সেই দিনগুলো, ছোট ছোট স্বপ্ন, সব মিলিয়ে আজকের এই মুহূর্তকে আরো বিশেষ করে তুলেছে। ফারিস এক ধীর হাসি দিয়ে বলল, আচ্ছা, তোর মনে আছে নিশি, আজ থেকে 7 বছর আগে? আজ থেকে ঠিক 7 বছর আগে। তখন তোর বয়স ছিল মাত্র 10, একেবারে কাঁচা, নিষ্পাপ, অবুঝ একটা বাচ্চা। দুনিয়ার কোনো হিসাব তখনও তোর মাথায় ঢোকেনি। তুই শুধু জানতিস আমার পাশে থাকলে তোর পৃথিবী ঠিক থাকে। সব সময় আমার পেছনে পেছনে ঘুরতিস। আমি এক ঘর থেকে আরেক ঘরে গেলে তুই ঠিক ছায়ার মতো পেছনে পেছনে চলে আসতিস। আমি বাইরে বেরোতে চাইলে দরজার কাছে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতিস।
আর যদি বলতাম এখন যাব না, পরে আসবো, তাহলে তোর চোখে পানি জমে যেত। ছোট আম্মুর কাছে গিয়ে কান্না জুড়ে দিতিস, আমার ভাইয়ার সাথে থাকবো, ভাইয়া ছাড়া যাব না। আর ছোট আম্মু তখন হালকা বিরক্তি আর হাসির মাঝামাঝি একটা মুখ করে বলতেন, এই মেয়ে তো একেবারে ভাইয়ার লেজ ধরেছে। আমি তখন তোকে কোলে তুলে নিতাম, চুলে হাত বুলিয়ে দিতাম, মাঝে মাঝে কপালে একটা আদরে টোকা দিতাম। বিশ্বাস কর, তখন সত্যি নিজের বোনের মতোই ভাবতাম তোকে। কোনো অন্য কিছু মাথায় ছিল না। 10 বছর পছন্দ, এক ফোঁটা ভিন্ন চিন্তাও আসেনি। তারপর সেই দিনটা, তুই হঠাৎ করে যে ধরলি শাড়ি পরবি। কেন পরবি, কোথায় পরবি সেটার কোনো যুক্তি তোর নিজের কাছেও ছিল না। শুধু মনে হয়েছিল আজ শাড়ি পরতে ইচ্ছা করছে। ছোট আম্মু প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন, এত ছোট মেয়ে শাড়ি পরে কি করবি। তুই তখন ঠোঁট বাঁকিয়ে বলেছিলি, আমি পরি। ছোট আম্মু রাজি না হওয়ায় তুই ধীরে ধীরে কান্না শুরু করেছিলি। প্রথমে চোখ ভিজেছিল, তারপর ঠোঁট কাঁপছিল, তারপর হাউমাউ করে কান্না। সেই কান্নার আওয়াজে পুরো বাড়ি যেন থমকে গিয়েছিল। ফারিসের কথা শুনে নিশিতার চোখ দুটো দূরে কোথাও আটকে গেল। সে যেন আর এই ঘরে নেই, 7 বছর আগে সেই দুপুরে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। নিজে সে অবচ্ছেদ, সেই কান্না সব মনে পড়ে গেল। নিশিতা নিজেই হেসে ফেলল, তারপর ধীরে গলায় বলল, হুম, তারপর আপনি। এতটুকু বলার আগেই পারিস কথা কেটে দিল। সে হালকা নিঃশ্বাস ছাড়ল, চোখের দৃষ্টি নিচের দিকে নামিয়ে বলল, হুম, ওই দিন আমি ভার্সিটি শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। সে থামলো 1 সেকেন্ড, তারপর বলল, স্ক্রিনে দেখলাম ছোট আম্মু। ফোন ধরতে ওপাশ থেকে একটু রাগ, একটু হাসি মেশানো কণ্ঠ, এই পারিস, তুই নাকি এখানে নেই? তোর ওই ছোট ছায়াটা শাড়ি পরার জন্য কান্নাকাটি শুরু করেছে। ফারিস হেসে ফেলেছিল সেই দিন, বন্ধুদের দিকে তাকিয়ে বলেছিল, আমার ছোট বোন আবার নতুন নাটক শুরু করেছে। বন্ধুরা তখন হাসাহাসি করছিল। কেউ বলেছিল, যা গিয়ে সামলে আয়, নইলে কান্নায় বাড়ি ভাসাবে। ফারিস সেদিন না বুঝেই বাড়ি ফিরেছিল। ভাবেনি এই ছোট্ট জেদি মেয়েটা একদিন তার স্মৃতির এত গভীরে জায়গা করে নেবে। সে নিশিতার দিকে তাকালো, চোখে তখন আর হাসি নেই, আছে শুধু স্মৃতি। নিশিতা চুপ করে শুনছিল। তার নিজের বুকের ভেতরও অদ্ভুত একটা অনুভূতি জমে উঠছিল। সে বুঝতে পারছিল সেই ছোট্ট ঘটনাগুলোই ধীরে ধীরে আজকেরই নীরব জটিল মুহূর্তগুলো জন্ম দিয়েছে। ঘর জুড়ে নীরবতা নেমে এলো, শুধু অতীতের শব্দগুলোই যেন চারপাশে ভেসে বেড়াচ্ছিল। ফারিস কথা শেষ করতে নিশিতা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ দুটো যেন আর এই ঘরে নেই, 7 বছর আগে সেই বিকেলে আটকে গেছে। ফারিস আবার বলতে শুরু করলো, আমি তখন ফোন কেটে রিক্সা ধরে সোজা বাড়ির দিকে রওনা দেই। মাথায় শুধু একটাই চিন্তা, ওই মেয়েটা আবার কি কাণ্ড করলো। রিক্সা বাড়ির গলিতে ঢুকতেই দূর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, একটানা জেদের শিশুসুলভ কান্না। ফারিস নামতে ছোট আম্মু দরজায় দাঁড়িয়ে বললেন, এই নে তোর রাজকন্যা সামলাও। ফারিস ঘরে ঢুকেই দেখে নিশিতা মেঝেতে বসে আছে, চোখ দুটো লাল, নাক টানছে, এক হাতে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে আছে, আরেক হাতে চোখ মুছছে। ফারিস তখন একটু ধমকের সুরে বলেছিল, এটা কি শুরু করেছিস? নিশিতা তখন মাথা তুলে তাকিয়েছিল। ওই ভেজা চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু অভিমান আর জেদ। আমি শাড়ি পরবো, খুব শক্ত গলায় বলেছিলি তুই। ফারিস বিরক্ত হয়ে বলেছিল, এত ছোট মেয়ে শাড়ি পরে কি করবি? নিশিতা তখন ঠোঁট কাঁপিয়ে বলেছিল, আমি বড়দের মতো দেখতে চাই। এই কথায় ফারিস এক মুহূর্তে থমকে গিয়েছিল, তারপর হালকা হেসে বসে পড়েছিল তার সামনে। আচ্ছা, সে শান্ত গলায় বলেছিল, কান্না বন্ধ কর, দেখি কি করা যায়। ছোট আম্মু তখন অবাক, এই ফারিস মাথা খারাপ হলো নাকি, এত ছোট মেয়ে। ফারিস হাত তুলে থামিয়ে দিয়েছিল, একদিন না একদিন ইচ্ছে পূরণ হোক। নিশিতার চোখ তখন হঠাৎ জ্বলে উঠছিল, কান্না থেমে গিয়েছিল মুহূর্তেই। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলেছিল, সত্যি? ফারিস হেসে বলেছিল, হ্যাঁ, কিন্তু চুপচাপ থাকতে হবে। সেদিন ছোট আম্মুর পরনে একটা হালকা রঙের শাড়ি বের করা হয়েছিল। শাড়িটা তোর গায়ে ঠিকঠাক মতো বসছিল না, কোথাও ভাঁজ বেশি, কোথাও কম। তুই বারবার নড়াচড়া করছিলি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হঠাৎ তুই হেসে উঠছিলি। ওই হাসিটা ফারিস আজও বলতে পারেনি, একেবারে নিষ্পাপ খাঁটি আনন্দের হাসি।
তুই আয়নার সামনে ঘুরে বলেছিলি, ভাইয়া আমি কেমন? ফারিস তখন একটু অস্বস্তি নিয়ে বলেছিল, ভালোই তো। ছোট আম্মু হেসে বলেছিলেন, এই মেয়ে একদিন বড় ঝামেলায় হবে। সেই দিন কেউ বুঝতে পারেনি এই ছোট্ট শাড়ি পরা মেয়েটাই একদিন স্মৃতির সবচেয়ে গভীর জায়গায় বসে যাবে। ফারিস কথা থামলো। ঘরে আবার নীরবতা। নীরবতা ধীরে ধীরে চোখ তুলল। তার কণ্ঠটা এবার আর হালকা নয়। আমি সেদিন খুব খুশি ছিলাম, সে বলল, কারণ আপনি আমার জেদটা ভেঙে দেননি। ফারিস তাকিয়ে রইল তার দিকে, বলল না কিছু। নিশিতা ফিসফিস করে যোগ করলো, কিন্তু তখন আমি বুঝিনি সব জেদ পূরণ হওয়ার সময় সব সময় ভালো না। এই কথাটার পর দুজনের মাঝখানে একটা ভারী নীরবতা নেমে এলো। তোর কথা ভাবলেই ভালো লাগতো আমার। ফারিস কথাটা বলেই থেমে গেল। কণ্ঠটা ভারী হয়ে এলো, যেন প্রতিটি শব্দ বুক চিরে বেরোচ্ছে। নিজের কাছে রাখলেই শান্তি পেতাম আমি। দিন শেষে যখন সবকিছু এলোমেলো লাগতো, তখন শুধু তোর মুখটা মনে করলে মনে হতো সব ঠিক হয়ে যাবে। নিশিতা নড়ল না, শুধু চোখ নামিয়ে শুনছিল। করলে মনে হতো সব ঠিক হয়ে যাবে। নিশিতা নড়ল না, শুধু চোখ নামিয়ে শুনছিল। কিন্তু জানিস, ফারিস দীর্ঘশ্বাস ফেলল। আমি জানতাম ওই বাড়ির কেউ কোনোদিন মেনে নেবে না আমার এই অবসেশন, আমার এই ভালোবাসা। সে একটু তিক্ত হেসে বলল, ওই বাড়িতে ভালোবাসার আগে বয়স দেখা হয়, সম্পর্ক দেখা হয়, সমাজ দেখা হয়। সেই দিন থেকেই তোকে দূরে দূরে রাখতাম, নিজের কাছে আসতে দিতাম না। তুই কাছে আসলেই অকারণে রেগে যেতাম, কথা কাটাকাটি করতাম, শুধু এই জন্যই যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ফারিসের চোখ দুটো তখন লাল, কিন্তু চোখের জল নামছিল না। নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে বোঝাতাম এটাই ঠিক, এটাই দরকার। একটু থেমে সে বলল, কিন্তু সবকিছুর মাঝেই তুই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রইলি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারিনি। নিষেধে তখন নিঃশব্দে আঙুল দুটো শক্ত করে ধরল। তোর জন্য পড়াশোনায়ও মন দিতে পারতাম না আমি। বই খুললে তোর মুখটা ভেসে উঠত, লেকচার শুনতে বসলে তোর হাসিটা কানে বাজতো। ফারিস মাথা নিচু করে বলল, তারপর একদিন ভাবলাম, ভালো যখন বেশি ফেলেছি, তখন আর তোকে দূরে রেখে নিজেকে শাস্তি দেওয়ার কোনো মানেই নেই। সে নিশিতার দিকে তাকালো। এইবার চোখে আর দ্বিধা নেই, শুধু স্বীকারোক্তি। ভাবলাম, বছর তোর 18 বছর বয়স হলে তোকে বিয়ে করে নেব, নিজের কাছে রাখবো, আইনের বাইরে না গিয়ে, সমাজের চোখে অপরাধী না হয়ে, শুধু তোর মানুষ হয়ে। নিশিতার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। আর তাই আমি নিজের স্বপ্নকে কবর দিলাম। ফারিস শান্ত গলায় বলল, যেন অনেক আগেই মেনে নিয়েছে। তুই তো জানিস আমি হতে চেয়েছিলাম প্রফেসর। জীবনটা বই, ক্লাসরুম আর ছাত্রছাত্রীদের মাঝে কাটাতে চেয়েছিলাম। একটু থেমে তিক্ত হাসি, কিন্তু তোকে পাওয়ার নেশা, সেই স্বপ্নটা আমি নিজেই মাটি চাপা দিলাম। তখন থেকেই বিশ্বাস করতে শুরু করলাম, টাকা রোজগার করতেই হবে, অনেক টাকা। ফারিসের কণ্ঠ শক্ত হলো। আমি জানি ছোট আব্বু কখনো টাকা দেখে আমার সাথে তোর বিয়ে দেবে না, কিন্তু আমি ভেবেছিলাম একটা সময় আসবে যখন তার মনে হবে তার মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত না। সে ধীরে বলল, আর তখন যদি আমি সামনে দাঁড়িয়ে থাকি একজন প্রতিষ্ঠিত মানুষ হয়ে, হয়তো সে একবার ভাববে। এই ভেবে আমি বিজনেসে যোগ দিলাম। ফারিস চুপ করলো, ভয়টা ভারী হয়ে উঠল। নিশিতার বুকের ভেতর তখন একসাথে ভালোবাসা, ভয় আর অপরাধবোধ জমে আছে। সে ধীরে মাথা তুলল, কণ্ঠ কাঁপছিল। ভালোই চলছিল সবকিছু, নিয়মের মতো দিন কেটে যাচ্ছিল। তোর হাসি, তোর রাগ, তোর ছোট ছোট অভিমান, সবকিছুতে আমার জীবন ভরপুর ছিল। ঠিক তখনই আমার কাছে সুযোগ আসলো। আমেরিকায় এনএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অফ ওপেনিং। একটা বড় সুযোগ, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। আমি জানতাম এই সুযোগটা একবারই আসে, হাতছাড়া করলে আর কখনো ফিরেও তাকাতে হবে না। আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি, কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় আমি জানতাম এই সুযোগের মূল্য দিতে হবে তোকে রেখে। তাই আমি চলে গেলাম 3 বছরের জন্য আমেরিকায়, তোকে রেখে। বিশ্বাস কর, ওখানে গিয়ে একটা দিনও এমন যায়নি যেদিন তোর কথা মনে পড়েনি। নিউ ইয়র্কের উঁচু উঁচু বিল্ডিং, রাতভর আলো ঝলমলে শহর, সবকিছুর মাঝেও আমার চোখে ভাসতো শুধু তুই। কখনো মনে হতো এই মুহূর্তে সব ছেড়ে ছুটে আসি, তোর সামনে দাঁড়িয়ে বলি, আমি আর পারছি না নিশি।
কিন্তু ঠিক পরক্ষণে নিজেকে সামলে নিতাম। ভাবতাম, আমি যা করছি এসব কিছু তো শেষমেশ তোর জন্যই, তোর নিরাপত্তার জন্য, তোর ভবিষ্যতের জন্য, তোর স্বপ্নের জন্য। আমেরিকায় থাকা অবস্থাতে আমি নিহানকে দিয়ে এই বাড়ির কাজ শুরু করি। প্রতিটা ইট, প্রতিটা দেওয়াল, সবকিছুতে তোর পছন্দ জড়ানো। এই বাড়িটা কোনো সাধারণ বাড়ি না নিশি, এটা তো স্বপ্নের বাড়ি। আমি চেয়েছিলাম এখানে ঢুকলে তুই নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবি, যেখানে প্রতিটি কোণা শুধু তোর জন্য। 3 বছরের মধ্যেই কাজ শেষ হয়ে গেল, একদম যেমনটা আমি চেয়েছিলাম, যেমনটা তোর প্রাপ্য। তারপর আমি দেশে ফিরলাম। দেশে ফিরে সবার আগে আমি কারো কাছে যাইনি, চৌধুরী বাড়িতেও না। আমি সোজা চলে এসেছিলাম এখানে, এই বাড়িতে, দেখতে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো স্বপ্নের কোনো জায়গায় যেন একটুও খুঁত না থাকে। সব ঠিক দেখে তবে আমি চৌধুরী বাড়িতে গেলাম। আর সেখানে গিয়ে 3 বছর পর তোকে দেখলাম। বিশ্বাস কর নিশি, ওই মুহূর্তে, ওই এক মুহূর্তে আমার দেহের যেন প্রাণ ফিরে এসেছিল। তোর মুখটা দেখেই মনে হয়েছিল এই 3 বছর আমি আসলেই বেঁচেছিলাম না। এক মুহূর্তের জন্য তোকে দেখে 3 বছর না দেখা থাকার তৃষ্ণা কিছুটা হলেও মিটে গিয়েছিল। কিন্তু আমি চাইনি আমার ফিরে আসাটা তোর পড়াশোনার উপর কোনো প্রভাব ফেলুক। আমি চাইনি তুই বিভ্রান্ত হোস। তাই তোকে চাইলেও কাছে রাখতে পারিনি। নিজের ইচ্ছাতেই তোকে দূরে রেখেছি, গম্ভীর থেকেছি, রুক্ষ থেকেছি, নিজেকে এমনভাবে বানিয়েছি যেন তুই আমাকে ভয় পাস, ভালো না বাসিস। কারণ আমি জানতাম আমি যদি একটুও নরম হই, তুই আর আমি কেউ সামলাতে পারবো না। আমার আসার কিছুদিন পরই তুই আমাকে প্রপোজ করলি। সেই দিনটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল নিশি, কারণ তোর মুখে ভালোবাসার কথা শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। আর বাইরে থেকে আমাকে শক্ত থাকতে হয়েছিল। আমি তোকে না না বলতে বাধ্য হয়েছিলাম, ভালোবেসে। বিশ্বাস কর নিশি, ওই দিনটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন ছিল। একদিকে আমি আকাশ ছুঁয়ে ছুঁয়ে খুশি ছিলাম এই জেনে যে তুইও আমাকে ভালোবাসিস। যে অনুভূতিটা আমি 7 বছর বুকের ভেতর লুকিয়ে রাখছিলাম, আজ সেটার প্রতিধ্বনি তোর মুখে শুনেছি। কিন্তু একই সাথে আমি ভেঙেও পড়েছিলাম, কারণ সময়টা তখনও হয়নি তোকে আপন করে নেওয়ার। তুই তখনও অনেক ছোট, তোর সামনে তখন পুরো একটা জীবন পড়েছিল, পড়াশোনার স্বপ্ন, নিজের একটা পরিচয়। আর আমি শুনেছিলাম আমি দেশে ফেরার পর নাকি তুই পড়াশোনায় ঠিক মন বসাতে পারছিলি না। এই খবরটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল নিশি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম আমার উপস্থিতি তোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে কিনা। সেই ভয় থেকেই তোকে নিজের থেকে দূরে রাখার জন্যই ওই দিন আমি তোকে মেরেছিলাম। বিশ্বাস কর, হাত তুলেছিলাম, কিন্তু হৃদয়টা ওখানেই রক্তাক্ত হয়েছিল। আমি ভেবেছিলাম এভাবে কষ্ট দিলে তুই আমাকে এড়িয়ে চলবি। আর ঠিক সেটাই হলো। তুই আমার থেকে দূরে দূরে চলা শুরু করলি, আমাকে এড়িয়ে যেতি, চোখে চোখ রাখতিস না। সবাই ভাবতো পারিস, তো সেটাই চেয়েছিল। কিন্তু কেউ জানতো না আমি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছিলাম। তুই যখন আমাকে ইগনোর করতিস, আমার অস্তিত্বটাই যেন প্রশ্নের মুখে পড়ে যেত। আমি ফারিস ওয়াহিদ চৌধুরী, এই পরিচয়টা তখন অর্থহীন মনে হতো। এভাবেই দিনের পর দিন কেটে গেল। আমি আগের থেকেই জানতাম নাভিদ তোকে ভালোবাসে। আমি জানতাম নিশি, সব জানতাম। কিন্তু জানাটা আর নিজের চোখে দেখা, এই দুইটার যন্ত্রণা এক না। ওই দিন তোদের দুজনকে একসাথে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। রাগ মাথায় উঠে গিয়েছিল, ভেতর 7 বছরের সংযম এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। রাগের মাথায় তোকে ওই দিন এতগুলো কঠিন কথা শুনিয়েছিলাম, একবারও ভাবিনি প্রতিটা শব্দ তোর হৃদয়ে ছুরি হয়ে ঢুকছে। তুই জানিস নিশি, এইসব কিছুর মাঝে আমার 7 বছরের ভালোবাসাটা চোখের আড়ালেই থেকে গেল, কখনো প্রকাশ পেল না। কখনো তুই দেখতে পেলি না আমি কতটা ভালোবাসি তোকে। তুই শুধু দেখলি আমার রাগ, আমার অভিমান, আমার গম্ভীর মুখ, কিন্তু দেখলি না রাতের পর রাত নির্ঘুম কাটানো এক মানুষকে। দেখলি না নিজেকে দোষ দিয়ে নিজেকে শাস্তি দেওয়া একজনকে। ফারিসের কণ্ঠে তখন স্পষ্ট অভিমানের সুর। চোখের দৃষ্টি শক্ত হলেও ভেতরে ভেতরে চোখের দৃষ্টি শক্ত হলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। একটু থেমে সে আবার বলল, আজ তোকে সবকিছু প্রকাশ করলাম নিশি, একদম সব। বিশ্বাস কর, এই গম্ভীর বদমেজাজি ফারিস ওয়াহিদ চৌধুরীও ভালোবাসতে জানে। আর পাগলের মতো ভালোবাসে তোকে। কেন বাসি, কি করে বাসি, তোর মধ্যে কি আছে, এগুলো আমি নিজেও জানি না। শুধু জানি তুই আমার, আর আমারই থাকবি, শুধু আর শুধু ফারিস ওয়াহিদ চৌধুরীর। আজ আমি তোকে সবটা বললাম নিশি। আজ আমার
আর কিছু লুকানোর নেই। আজ আমি তোর কাছে পানির মতো স্বচ্ছ। এই রহস্যময় মানুষটা আজ তোর সামনে নিজের সব দেওয়াল ভেঙে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শেষ কথাটা বলল, এবার খুশি তো তুই, বউ? নিশিতা এক ধ্যানে পারিসের কথাগুলো শুনে গেল। একটা শব্দও সে মিস করেনি। সব কথা শেষ হতে সে যেন বরফের মতো দাঁড়িয়ে রইল। না কাঁদছে, না হাসছে, শুধু দাঁড়িয়ে আছে ভাঙা আর গড়া অনুভূতির মাঝখানে। কারণ কিছু কথা এমন হয় নিশি, যেগুলো শুনে মানুষ কাঁদে না, বরং স্তব্ধ হয়ে যায়। নিশিতা মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না, চেষ্টা করেও শব্দ বের হলো না। কথা বলে কিছু প্রকাশ করতে পারছে না, কারণ তার ভেতর এক অজানা জটিল অনুভূতি ঘুমিয়ে আছে, যা এখন হঠাৎ করে জেগে উঠেছে। তার চোখ বড় হয়ে গেল, চুলকানি কণ্ঠে কেঁপে উঠল। সে দেখে নিজেকেই অবাক। এই লোকটা তাকে এতটা ভালোবাসে, কিন্তু শুধু 2 বছর নয়, শুধু এক মুহূর্ত নয়, 7-7টা বছর। 7 বছর ধরে সে নিশিতাকে ভালোবাসে। নিশিতার জন্য নিজের সবকিছু লুকিয়ে রেখেছে, নিজের সুখ, নিজের চাহিদা, নিজের অনুভূতি, সবই লুকিয়ে রেখে শুধু নিশিতার জন্য জ্বলে গেছে। নিশিতা নিজের মনে কেঁদে উঠতে চাইল, কিন্তু চোখের জলকেও ঠেকালো। কতটা কষ্ট সে নিজের ভালোবাসা পারিসকে জানাতে পারে নাই। আর এতদিন ধরে পারিসও তাকে ভালোবেসেছিল চুপচাপ। এই দুজনের মধ্যে যে দীর্ঘ বেদনার দূরত্ব, তা এখন শুধু হৃদয়ের ভেতর অনুভূত হচ্ছে। নিশিতা ভেবেছিল পারিস তার জন্য কিভাবে সহ্য করেছিল, পারিসের কষ্টটা কতটা ভয়ঙ্কর ছিল, তা ভাবতে নিশিতার বুক ভেঙে গেল। সেই 7 বছরের একাকিত্ব, নিঃশব্দ ভালোবাসা, আত্মত্যাগ, সব তার চোখের সামনে ফুটে উঠল। তার বুক ভারী হয়ে এলো, চোখে জল জমল, দম ফুরিয়ে আসছে।